আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্রেন্ডস। আজকের ম্যাচে মনদের ভালো দিয়ে ৩-০ গোলের লিড নিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে এই ম্যাচে দল ভালো ফুটবল খেলেছে সেটা বলার সুযোগ নেই। এই ম্যাচে কোচ স্কালোনি নতুনদের প্রথমার্ধের সুযোগ দিয়েছেন এবং সেকেন্ড হাফে এসে তিনি সেই অভিজ্ঞ প্লেয়ারদের মাঠে নামিয়েছেন। আজকের খেলা দেখে একটা জিনিস ক্লিয়ার হলো যে এই দলে যেমন ইয়ংস্টার প্লেয়াররা ভালো কিছু করছে, তেমনি মনে হচ্ছে এই দলটা এখনও লিও মেসির উপর বেশি নির্ভরশীল। কেননা ম্যাচের ৭১তম মিনিটে মেসি মাঠে নামলেন এবং ৭২তম মিনিটে একটা গোল করলেন, আর মোট ১৯ মিনিট মাঠে থেকে তিনি ২ গোলের দলকে এগিয়ে দিলেন। এভাবে মেসির প্রভাবটা আর্জেন্টিনার উপর এখনও অনেক বিরাজ করছে। শুরু থেকে দল খেলার পজিশন নিজেদের হাতে ধরে রেখেছিল। ব্লেন্টিন বার্কোর ৮ মিনিটের দুর্দান্ত গোলে দ্রুত লিড পাওয়ার পর আর্জেন্টিনা বলের দখল ধরে রেখে ম্যাচের গতি নিয়ন্ত্রণ করেছে। প্রায় ৬২% পজিশন, প্রতিপক্ষের বক্সে একাধিক প্রবেশ এবং ধারাবাহিক আক্রমণ সব মিলিয়ে স্কলনির দল আক্রমণাত্মক মন মানসিকতা দেখিয়েছে। নিকো পাস, জিভানো সিমোনে এবং জিভানো লো সেলসো কয়েকটি বেশ সুন্দর কম্বিনেশন তৈরি করলেও শেষ মুহূর্তে ফিনিশিংয়ে আরও নিখুঁত হলে ব্যবধানটা বাড়তে পারত। ৮টি শটের মধ্যে 4টি ওয়ান টার্গেট শট ছিল, যা আক্রমণ ভাগের সক্রিয়তার প্রমাণ করে। রক্ষণ ভাগেও ছিল দারুণ দৃঢ়তা। নিকোলাস ওতামেন্ডি, নিশালদো মার্টিনেস এবং ফাকুন্দো মেদিনার সমন্বয়ে আইসল্যান্ডকে খুব বেশি একটা সুযোগ তৈরি করতে দেওয়া হয়নি। প্রতিপক্ষের আক্রমণগুলো বেশিরভাগ সময় নিয়ন্ত্রণে রেখেছিল। তবে কিছু সময় আর্জেন্টিনার খেলার গতি কিছুটা ধীর হয়ে যায় এবং সেটাই হয়তো ম্যাচকে পুরোপুরি একতরফা হতে দেয়নি। দলে লো চেলসির খেলার বা প্লেয়িং স্টাইলটা অনেক স্লো মনে হচ্ছে, আর স্লো হবার বেশ কিছু কারণ রয়েছে। তিনি যেহেতু সামনে বিশ্বকাপে খেলবেন তাই হয়তো বেশি একটা গতি দিয়ে খেলেনি। এই ম্যাচে নিকো পাসকে দেখতে পাবো সেটা কল্পনা করিনি, কারণ ইনজুরি ফিরে এই নিকো পাস ২০২৬ বিশ্বকাপে ভালো কিছু করবেন, তাই কোচ চাইলে তাকে এখানে রেস্টে রাখতেই পারত। সব মিলিয়ে নিকো পাসের গতি, মুভমেন্ট, বল খেলার ধরন সব দারুণ ছিল। দল ম্যাচে নিয়ন্ত্রণ করেছে, সুযোগ তৈরি করেছে এবং রক্ষণেও স্থিতিশীলতার প্রমাণ দেখিয়েছে। এখন দেখার বিষয় হলো আসন্ন বিশ্বকাপে তরুণের মিশেলে স্কটল্যান্ড দল কতটা ভালো খেলে। দ্বিতীয়ার্ধে টেম্পো বাড়িয়ে তারা ব্যবধান বাড়িয়ে নিয়েছে। ৩-০ গোলের জয়ে ভ্যালেন্টিন বার্কো আবারও প্রমাণ করলেন কেন তাকে আর্জেন্টিনার ভবিষ্যতের অন্যতম গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা হয়। ম্যাচের ৮তম মিনিটে তার অসাধারণ ভলি আর্জেন্টিনাকে লিড এনে দেয়। ডিফারেন্সের ক্লিয়ারেন্স থেকে শুরু করে বলকে যেভাবে নিয়ন্ত্রণ করে দূরপাল্লার শটের জালে জড়িয়েছেন তা শুধু একটি গোল নয়, বরং আত্মবিশ্বাস, টেকনিক এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার নিখুঁত উদাহরণ। তবে বার্কোর পারফরমেন্সকে শুধু গোল দিয়ে বিচার করলে ভুল হবে। তিনি পুরো প্রথমার্ধে আর্জেন্টিনার আক্রমণ ভাগের অন্যতম চালিকা শক্তি ছিলেন। ৯২% সফল পাস করে বলের দখল ধরে রেখে সুযোগ তৈরি করেছেন এবং বাম দিক থেকে ধারাবাহিকভাবে আক্রমণকে এগিয়ে নিয়েছেন। মাত্র ৩১টি টাচে তিনি প্রমাণ করেছেন বার্কোর প্রভাব কতটা বিরাজ করে। বার্কো এখন আর শুধু একজন সম্ভাবনাময় তারকা নন, তিনি ধীরে ধীরে জাতীয় দলের ভেতরে নিজের জায়গা তৈরি করেছেন। জাম্বিয়ার বিপক্ষে গোলের পর এবার আইসল্যান্ডের বিপক্ষেও স্কোর শিটের নাম তুললেন, অর্থাৎ সুযোগ পেলে অবদান রাখছেন, গোল করছেন। এটাই ২০২৬ বিশ্বকাপে অনেক হেল্পফুল হবে। স্কলনি সবসময় এমন খেলোয়াড়কে পছন্দ করেন যারা একাধিকবার ভূমিকায় অবদান রাখতে পারেন। বার্কোর মধ্যে সেই বৈশিষ্ট্য স্পষ্ট। তিনি সৃজনশীল, সাহসী, টেকনিক্যালি সমৃদ্ধ এবং আক্রমণাত্মক মন মানসিকতার একজন ফুটবলার। বিশ্বকাপের আগে এই ধরনের পারফরম্যান্স শুধু তার আত্মবিশ্বাসকেই বাড়াবে না, স্কলনির কাছেও এটি শক্তিশালী বার্তা পৌঁছে দেবে। ভ্যালেন্টিন বার্কো এখন ভবিষ্যতের জন্য অপেক্ষা করছে না, বরং বর্তমানে নিজের জায়গা দাবি করে নিয়েছে। ফুটবল প্রেমী বন্ধুরা, এই ম্যাচটি আপনারা কিভাবে উপভোগ করছেন, কিভাবে দেখছেন, আপনার মতামত বিস্তারিত কমেন্টে জানিয়ে যাবেন। আসন্ন বিশ্বকাপে আর্জেন্টিনা যদি তাদের লেফট এবং রাইট ব্যাক পজিশনের দুর্বলতাগুলো কাটিয়ে উঠতে পারে এবং ভালো একটা ম্যাচে খেলতে পারে, তাহলে ২০২৬ বিশ্বকাপের দ্বার প্রান্তে পৌঁছে যাবে এই দল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।